আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাজারে তেলের ব্যারেল ছাড়ালো $110। এশিয়ার পুঁজিবাজারে বড় ধাক্কা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় যানবাহনের সারি ধীর গতিতে হতাশা। ইরানের অস্ত্রাগার ও তেলের স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের অব্যাহত হামলা। তেহরানের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে ভূগর্ভস্থ বাংকার ধ্বংস। মধ্যপ্রাচ্য যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন 4 বাংলাদেশি, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। দেশে পৌঁছেছে আহমেদ আলীর মরদেহ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্য উচ্ছেদে বিশেষ অভিযান। এপিসি ট্যাং সাজোয়া যা নিয়ে অংশ নিয়েছে যৌথ বাহিনীর কয়েক হাজার সদস্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত কেবল ভূ রাজনীতিতে সীমাবদ্ধ নয়, বরং তা রূপ নিয়েছে এক ভয়াবহ জ্বালানি যুদ্ধে। পারস্য উপসাগরের সরু জলপথ হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে যুদ্ধের জেরে এবার তার $150 রেকর্ড স্পর্শ করবে। এই আজ সরাসরি এসে পড়ছে বিশ্ব অর্থনীতিতে। ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো বড় উৎপাদক দেশগুলো উৎপাদন কমিয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহের চেইনটি আরও দুর্বল হয়ে পড়েছে। 2020 সালে করোনা মহামারী শুরুর পর একদিনে এটি তেলের দামের সবচেয়ে বড় বৃদ্ধি। এর আগে গত সপ্তাহে দাম 28% বেড়েছিল। চলমান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে জ্বালানি তেলের এই অস্থিরতা। এই জ্বালানি সংকটের বড় ধাক্কা লেগেছে এশিয়ার পুঁজিবাজারে। আতঙ্কে শেয়ার বিক্রি শুরু করেছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও তেল নিতে যানবাহনের চাপ রয়েছে। কোথাও কোথাও দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। সরকারের বেঁধে দেয়া নিয়মেই দেয়া হচ্ছে তেল। নিয়ম অনুযায়ী মোটরসাইকেলের জন্য 2, প্রাইভেট কারের জন্য 10 এবং মাইক্রোবাস বা জিপের জন্য একদিনে 20 থেকে 25 লিটার করে জ্বালানি তেল বরাদ্দ রয়েছে। রাজধানীর বেশ কিছু পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন তেলের সংকট নেই, তবে অনেক গ্রাহকই তেল মজুত করছেন, এমন অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। তেল নেওয়া গাড়িগুলোর নম্বর তাই লিখে রাখা হচ্ছে। দ্রুত মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ভোগান্তিহীন ঈদ যাত্রার প্রত্যাশা সাধারণ মানুষের। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সহযোগিতার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া নতুন সরকার গঠনের প্রথম 3 সপ্তাহেই চীনের 4টি কোম্পানি বাংলাদেশে প্রায় $100 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়িত হলে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান তৈরি। ইরান জুড়ে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তাণ্ডব। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মুহুর্মুহু হামলা। একের পর এক তেলের ডিপোতে চালানো হামলায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, বাতাসও বিষাক্ত। আইআরজিসির একাধিক ঘাঁটি লক্ষ্য করে চলে রাতভর হামলা। এতে বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহতের দাবি করেছে তেল আবিব। এছাড়া হামলার টার্গেট হয়েছে অস্ত্র উৎপাদন কারখানা ও সংরক্ষণাগার। ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে তেহরানের বাতাস। একের পর এক তেলের ডিপোতে বোমা বর্ষণ, পরিশোধন কেন্দ্র লক্ষ্য করেও চলছে টানা হামলা। ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস। তেল আবিবের মিসাইল হামলার টার্গেট হয়েছে ইরানের অর্ধশতাধিক গোলাবারুদের সংরক্ষণাগার। রোববার রাজধানী ছাড়াও ইরানের কয়েকটি শহরে চালানো হয় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। এর মধ্যে ছিল তাবরিজ, ইস্পাহান, বন্দর আব্বাস, আহভাজ এবং ইয়াজদের আশেপাশের অঞ্চল। বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে অনেক ভবন। রাতভর হামলায় টার্গেট করা হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের একাধিক ঘাঁটি। আক্রান্ত হয়েছে পুলিশের কার্যালয় এবং আধা সামরিক বাহিনীর কমান্ড সেন্টার। ইস্পাহানে আইআরজিসির সিনিয়র নেতা আলী হাশেমিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অঞ্চলটিতে বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির আরও এক সহযোগীকেও হত্যা করা হয়েছে। এছাড়া ইরানের রকেট ইঞ্জিন উৎপাদন কারখানা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কয়েকটি লঞ্চিং সাইটেও বিমান হামলা চালানোর দাবি করেছে আইডিএফ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির নেতৃত্বে প্রথমবার ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালো বিপ্লবী গার্ড বাহিনী। রাতভর ছোড়া মিসাইলের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের মধ্যাঞ্চল। এর মধ্যে তেল আবিবে ধ্বংস হয়েছে একটি ভূগর্ভস্থ বাংকার। আহত 1.5 শতাধিক ইসরায়েলি। এদিকে বাহরাইন সহ প্রতিবেশী আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও চলছে হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে চলেছে একের পর এক ইরানি মিসাইল। দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনির নির্দেশে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালো। ইরান ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 8:55 মরদেহ ঢাকায় আনা হয়। নিহতের স্বজনরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রবাস কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহত আলী আহমেদের পরিবারের পাশে থাকবে সরকার। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ইরান ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত আহত 14 বাংলাদেশি সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে প্রবাসীদের অনুরোধ জানান তিনি। এয়ারপোর্টের সার্বিক কার্যক্রম শেষে অভ্যন্তরীণ বিমানযোগে মরদেহ নেওয়া হয় সিলেটের মৌলভীবাজারে। স্বজনরা জানান, আহমেদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে গেল 28 ফেব্রুয়ারি তিনি নিহত হন। পরিবারের সদস্যরা জানায়, গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত 4 বাংলাদেশের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও নিহতের পরিবারের সদস্যরা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, বাকি 3 জনের মরদেহ দ্রুতই দেশে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার। পাশাপাশি প্রবাসী আহতদের চিকিৎসা ও আটকে পড়াদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত আছে বলেও জানান তিনি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ভোরের আলো ফুটতেই শুরু হয় এই অভিযান। ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পটও নির্ধারণ করে যৌথ বাহিনী। পরে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক, পুলিশের জলকামান, সাজোয়া যান সহ ভারী অস্ত্র সজ্জিত একাধিক গাড়ি রয়েছে, ডগ স্কোয়াড আর অ্যাম্বুলেন্সও। র্যাব 7-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাসমুক্ত করতেই এই অভিযান। অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব 11, র্যাব 15, র্যাব 7 এবং চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ ও বিজিবি সদস্যরা। জঙ্গল সলিমপুরে মূলত পাহাড় কেটে প্লট বিক্রি আর চাঁদা আদায় ঘিরে রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য। প্রায়ই ঘটে সংঘর্ষ। গত 19 জানুয়ারি ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের মারধর করে ইয়াসিন বাহিনী। 4 জনকে তুলে নিয়ে চালায় নির্মম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা। সকাল থেকেই মূলত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান শুরু হয়েছে এবং সেই অভিযানের সর্বশেষ যে তথ্যটি একটু আগে আমাদের সাথে চট্টগ্রাম জেলার যিনি ডিআইজি রয়েছেন আহসান হাবিব পলাশ, তিনি মূলত একটি অনানুষ্ঠানিক ব্রিফ করেছেন। সেই ব্রিফে তিনি যেটি দাবি করেছেন যে এখন পর্যন্ত 15 জনকে তারা গ্রেফতার করেছেন সকাল থেকে যে অভিযান পরিচালনা হচ্ছে সেই অভিযানে। এবং পাশাপাশি তিনি আরেকটি বিষয় ক্লিয়ার করেছেন যে তারা মূলত প্রাথমিকভাবে 2টি ক্যাম্প সেখানে স্থাপন করবেন, একটি পুলিশ এবং অন্যটি র্যাবের। এবং পাশাপাশি তিনি এও দাবি করেছিলেন যে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল সীতাকুণ্ডের সলিমপুর কি এখন পর্যন্ত অর্থাৎ আজকের অভিযানের পর আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে কিনা, এমন একটি প্রশ্ন রাখা হয়েছিল। এবং চট্টগ্রাম জেলার যিনি ডিআইজি তিনি স্পষ্টভাবেই, পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন যে এরপর আসলে হাতছাড়া হওয়ার কোনো সুযোগ নেই।